অভিশাপ খুব খারাপ একটা জিনিস। একটি অভিশাপের ভয়াবহতা যে কতটা খারাপ হতে পারে, কতটা মারাত্মক হতে পারে, তা আমরা জানতে পারবো আজকের মুভিতে। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি এক্সহিউমা, যেটি পুরো বিশ্বব্যাপী চর্চিত হয়েছে। মুভিটির IMDb রেটিং ছিল 7.5 আউট অফ 10। তো চলুন দেরি না করে মুভিটির এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভিটির প্রথমে আমরা দেখতে পাই কোরিয়া থেকে দুজন ব্যক্তি, একজনের নাম বঙ্গিল, আরেকজনের নাম লিহারিম। তারা আমেরিকাতে রওনা হয়েছে। পেশায় তারা সামান শব্দটির অর্থ হচ্ছে যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে। মূলত তারা আমেরিকাতে যাচ্ছিল পার্ক নামে একজন ব্যক্তির আমন্ত্রণে। এখন আমরা পার্কের ঘটনা শুনব। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ইতোপূর্বে তার দুটো সন্তান মারা গিয়েছে। যখন তার 3 নম্বর সন্তানটি জন্ম নিল, সেটিও মারাত্মকভাবে অসুস্থ ছিল। নবজাতকটি আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেটা বিশ্বাস করে পূর্বপুরুষের কোনো অভিশাপের কারণেই তার জীবনে ঠিক এমনটা ঘটে চলেছে। সে যেভাবেই হোক তার সন্তানকে এবার বাঁচাবে। ঘটনাটি শুরু হয়েছিল পার্কের ঠাকুরদাদার মৃত্যুর মধ্য দিয়ে। এই ভদ্রলোক প্রায় 100 বছর আগে মারা যান, কিন্তু তার অন্তিম সংস্কার ঠিকমতো করা হয়নি। অন্তিম সংস্কার না করেই পার্কের পুরো ফ্যামিলি আমেরিকাতে চলে আসে। আর তাই পার্ক ভাবছিল হয়তো বা তার অভিশাপের কারণেই সন্তানগুলো মারা যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক লাশ কবর থেকে উঠিয়ে খুব ভালোভাবে অন্তিম সংস্কার করা হবে। কিন্তু কবর থেকে লাশ উঠানো খুবই প্রাচীন একটি নিষিদ্ধ রীতি, আর পার্কের পরিবার এই ব্যাপারটি একদমই মত দিচ্ছিল না। আর ঠিক তখনই পার্ক লিহারিম এবং বঙ্গিলের সাহায্য প্রার্থনা করে। লিহারিম এবং বঙ্গিল যখন সেখানে পৌঁছায়, দেখতে পায় কবরটি একটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। আর অদ্ভুতভাবে কবরটির কাছ থেকে খুবই নেগেটিভ একটি শক্তি নির্গত হচ্ছিল। এটা দেখে তারা কিছুটা ঘাবড়ে যায় এবং তাদের বস কিমের সাথে কথা বলে। তাদের বস কিম কোরিয়া থেকে আমেরিকাতে চলে আসে। তখন পার্ক তাকে এই কথা বলে যে কবরটি উঠানোর সময় আপনাকে কিছু নিয়ম মানতে হবে। নম্বর 1, কবরটি উঠানোর কথা আপনি কখনো বাইরে প্রকাশ করতে পারবেন না। এবং নম্বর 2, এই কবরটির অন্তিম সংস্কার 1 ঘন্টার মধ্যেই করতে হবে। যখন সে কবরের কাছে পৌঁছায়, তিনি দেখতে পান কবরটি জাপান এবং কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এত অভিজাত একজন মানুষের কবর এত ঘন জঙ্গলের মধ্যে থাকায় তিনি কিছুটা অবাক হন। তারপর তিনি যখন কবরটি দেখতে পান, তিনি আরও অবাক হন, কারণ কবরটির ওপর একটি পাথরে অনেক মন্ত্র লেখা ছিল এবং সে কবর থেকে অনেক বেশি নেগেটিভ চার্জ আসছিল। তাছাড়া সে কবরের আশেপাশে অনেক শিয়াল ঘোরাঘুরি করছিল। শিয়াল হচ্ছে এভিলের প্রতীক। জাপানি মিথোলজি অনুসারে যখন কোনো কবরের পাশে শিয়াল থাকে, সেটি একদমই ভালো লক্ষণ নয়। এই ঘটনার পর কিম পার্কে বলে, আপনি অবশ্যই কোনো কিছু লুকাচ্ছেন। আপনি যদি আমাদের কাছে সত্যটা না বলেন, তাহলে সামনে অনেক বিপদ হতে পারে। কারণ সেই পাথরের উপর যে মন্ত্রগুলো লেখা ছিল, সেগুলো কোনো স্বাভাবিক মন্ত্র নয়। কিম তখন আরও জানায় সেখানে নেগেটিভ শক্তিকে কমানোর জন্য কিছু রিচুয়ালস করতে হবে। সেখানে 5টি মৃত শূকর এবং 5 জন মানুষের যাদের জন্মসাল একই দিনে, তাদের নিয়ে এই রিচুয়ালটি কমপ্লিট করতে হবে। নির্ধারিত দিনে তারা সেই কবরের কাছে পৌঁছায়। এরপর পার্ক তার ঠাকুরদার কবরের প্রথম আঘাতটি করে। এরপর হারিম সেখানে মৃত শূকরের রক্ত দিয়ে সে রিচুয়ালস করতে থাকে। একটা সময় কবর খুঁড়ে সে কফিনটি পাওয়া যায়। যখন কফিনটি নিয়ে উপরে উঠতে যাবে, সেখানে একটি সাপ দেখা যায় যার মাথা ছিল না। জাপানি মিথোলজি অনুসারে এই সাপকে বলা হয় নিউরনা। এই সাপের কোনো মাথা থাকে না। সেই কবরের কাছে যে 5 জন লোক গিয়েছিল, সেখানকার একজন লোক সাপটিকে আঘাত করে। আর ঠিক তার সাথে সাথে সমস্ত আকাশ মেঘলা করে বৃষ্টি নামতে থাকে, যা একটি অশুভ ইঙ্গিত বহন করে। জাপানে আরেকটি কথা প্রচলিত আছে, যদি বৃষ্টির দিনে কাউকে কবর দেওয়া হয়, তাহলে তার আত্মা স্বর্গে যায় না। আর তাই বৃষ্টি থামা পর্যন্ত লাশটি একটি হাসপাতালের মর্গে রাখা হয়। কফিনটি এত সুন্দরভাবে কারুকার্য করা ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল এটি কোনো অভিজাত লোকের হবে। আর তাই হাসপাতালের একটি লোক লোভে পড়ে সে কফিনটি খুলে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে তার ঠাকুরদার আত্মা, একটা প্রচণ্ড অশুভ শক্তি। হারিম যখন সেখানে যায়, তখন তার নাক থেকে ব্লিডিং হওয়া শুরু করে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আমরা দেখতে পাই কিম সে কবরের পাশের মন্দিরটিতে যায় এবং সেখানে একজন লোককে জিজ্ঞেস করে এই কবরটির ব্যাপারটা আসলে কি। তখন সে লোকটি জানায় এই মন্দিরটি প্রায় 100 বছর পুরনো এবং তার পরিবার সবাই এই মন্দিরের সাথেই জড়িত। কবরটির ব্যাপারে সে বলে এখানে অনেক নেগেটিভ শক্তি রয়েছে এবং অনেক গুজব প্রচলিত আছে। এই কবরে কিছু লোহার জিনিসপত্র পাওয়া গেছে। ধারণা করা হয় সাধারণত চুরি করার জন্যই সেখানে অনেক চোর গিয়েছিল। চোরগুলো যেন বাতাসে মিলিয়ে গেছে। সেখানে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। মন্দির থেকে ফিরলে হারিমকে দেখার জন্য কিম হাসপাতালে যায়। এরপর আমরা দেখতে পাই পার্কের বাবা একাকী জানালার কাছে বসে আছে। এমন সময় জানালা দিয়ে কেউ একজন ঘরে প্রবেশ করে, আর শোনা যায় তার ঠাকুরদার আত্মার গলা। তার ঠাকুরদা তাকে বলে, কিরে তোরা কেমন আছিস? সব প্রতারকদের দল দেখা যায় ভালোই আছে। তারপর সে বিদ্রুপ করে বলে, আমি তোদের কাউকেই বাঁচতে দিব না।
এই কথা বলার সাথে সাথে সে গলা টিপে পার্কের বাবাকে হত্যা করে। এরপর সে আত্মা চলে যায় পার্ককে হত্যা করতে। সে পার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। তারপর সে বলতে থাকে, আমি একজন দেশদ্রোহী ছিলাম। যখন জাপান এবং কোরিয়ার মধ্যে যুদ্ধ চলে তখন সেখানকার মেজর জেনারেল ছিলাম আমি সম্পদ এবং প্রতিপত্তির লোভে কোরিয়ান হয়েও জাপানের পক্ষ নিয়েছিলাম। আমি সবকিছু করেছিলাম আমার পরিবারের জন্য। আমার পরিবার আমার কথা একবারও ভাবেনি, আমার কবরের কাছে একবারও যায়নি, আমার কবরে কোনো ফুড অফার করেনি। আমার কবরটি রেখে তারা আমেরিকাতে চলে গেছে। আমি কাউকেই বাঁচতে দিব না। কথা শেষ হওয়ার সাথে সাথে পার্কে সে হত্যা করে। কথা শেষ করে সে পার্কের নবজাতক সন্তানকে মারতে যায়। কিম বুঝতে পারে তার হাতে সময় নেই, কফিনটি পুড়িয়ে না দিলে সবকিছুই শেষ হয়ে যাবে। তাই সে কফিনটি পুড়িয়ে ফেলে আর তার আত্মা চলে যায়। এখানে কি সব সমস্যার সমাধান ছিল? না, এখানে সব সমস্যার সমাধান ছিল না, মাত্র সব সমস্যার শুরু হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই কিম সে লোকটির কাছে যায় যে সাপটিকে মেরে ফেলেছিল। সে কিমকে এটা জানায় সাপটিকে মারার পর সে রাতে ঘুমাতে পারছে না। সে যেখানে যাচ্ছে অদ্ভুত সব স্বপ্ন দেখছে, তার প্রচণ্ড হ্যালিসিনেশন হচ্ছে। আপনি আমার যদি একটু উপকার করতেন খুবই ভালো হতো। দয়া করে সেই নিউরন সাপটিকে অন্তিম সংস্কার করার ব্যবস্থা করুন। আমার মনে হয় তাহলেই আমার এই দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। কিম তার কথা মতো যখন সে কবরের সাপটিকে খুঁজতে যায় তখন দেখতে পায় সাপটির দ্বিখণ্ডিত দেহ সেখানে পড়ে আছে। সে ওই কবরে আরেকটি অদ্ভুত জিনিস দেখতে পায়, মাটির নিচে অন্য একটা কিছু লুকানো ছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে 9 ফুট লম্বা একটি কফিন, যেটি কাঁটাতারে আবদ্ধ ছিল। এরকম একটি ঘটনা ঘটবে রিয়াকো কল্পনাই করতে পারেনি। এই মাটিতে তো অন্য কোনো কবর থাকার কথা না। সে তাড়াতাড়ি দলের অন্যান্য সদস্যদের খবর দেয় এবং সে কফিনটি নিয়ে একটি মন্দিরে যায়। সেদিন রাতে মন্ত্রপুত চাল এবং ঘোড়ার রক্ত দিয়ে কফিনটিকে ঢেকে রাখে। কিন্তু মাঝরাতে দেখা যায় বিপত্তি। হঠাৎ আরিম দেখতে পায় 9 ফুট লম্বা একটি পিশাচে দাঁড়িয়ে আছে, যেটি কফিন থেকে বের হয়ে এসেছে। সে প্রথমে মন্দিরের সেবককে হত্যা করে এরপর সে বঙ্গিলের দিকে এগিয়ে যায়। বঙ্গিলকে সে মারাত্মকভাবে আহত করে। যখন সে হারিমকে হত্যা করতে যায় হারিম বুদ্ধি করে প্যাগোডার উপর উঠে যায়। সে তো ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করে। তারপর যখন সে মন্ত্র উচ্চারণ করা শুরু করে সেটি একটা আগুনের গোলায় পরিণত হয় এবং ভাসতে ভাসতে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন হারিম সবাইকে হাসপাতালে ভর্তি করে। সবার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, বিশেষ করে বঙ্গিলের অবস্থা ছিল সবচেয়ে বেশি খারাপ। এরপর হারিম বলে, সাধারণত ভূতের কোনো শরীর থাকে না, কিন্তু গতকাল আমরা যে পিশাচটিকে দেখেছি সেটা শরীর ছিল। তার মানে এটা হচ্ছে অনি। অনি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষের আত্মা, যেটি মারা যাওয়ার পর পিশাচে পরিণত হয়। এরপর আমরা দেখতে পাই কিম আসল রহস্য উদ্ঘাটনে করতে সমর্থ হয়। আসলে জাপানিজরা যুদ্ধে জয়লাভ করার জন্য কালো জাদুর আশ্রয় নেয় এবং 5টি মেটাল বিভিন্ন অখণ্ড ভূমিতে পুঁতে রাখে। এই 5টি মেটালের একটি ছিল অনির শরীরে। অনি নামক এক পিশাচের শরীরে এই লোহার রড ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয় এবং তার কবরটি রক্ষা করার জন্য সেই সময় পার্কের ঠাকুরদার কবর দেওয়া হয়েছিল। কারণ পার্কের ঠাকুরদার ছিল অনেক অভিজাত পরিবারের সদস্য। অভিজাত পরিবারের সদস্যরা মারা যাওয়ার পর চোরেরা তাদের লাশ চুরি করতে সাহস পেত না, আর তাই অনির দেহটি লুকানোর জন্য সেই কবরটি ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রডটি অনির দেহ থেকে বের করার সিদ্ধান্ত নেয় তারা। এতে কারো না কারো মৃত্যু হবে, কিন্তু কোরিয়া অভিশাপ মুক্ত হবে। যখন সে অনিকে হত্যা করতে যায় তখনই সামনে আসে আসল রহস্য। সেকিহারা যুদ্ধের সময় জাপান কোরিয়ান এক মেজর জেনারেলের মাথা এবং সারা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভিন্ন প্রাণীর অঙ্গের প্রত্যঙ্গ লাগিয়ে দেয়। এরপর মন্ত্র পড়ে তার ভিতরে সে রডটি ঢুকিয়ে দেয় এবং কফিন বন্দি করে তাকে কবর দেয়। এরপর সে কফিনে প্রায় 10,000 কোরিয়ান সৈন্যের রক্ত ঢেলে দেয়, আর সেটি একটি শক্তিশালী পিশাচে পরিণত হয়। যখন সেই পিশাচটি কিমকে হত্যা করতে যাবে তখন হারিম সেখানে পৌঁছে যায়, আর তার শরীরে অনেকগুলো ঘোড়ার মন্ত্রপুত রক্ত ঢেলে দেওয়া হয়। কিম যদিও মারাত্মকভাবে সেই যাত্রায় বেঁচে যায় এবং মারা যায় পিশাচটি। কিন্তু তার জন্যে কোরিয়া অভিশাপ মুক্ত হয়। আর এভাবেই এই ভয়ঙ্কর মুভিটির ইতি টানা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।